আচ্ছা, আজকে যে টপিকটা সেটা হচ্ছে রিটস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। আচ্ছা, রিট ব্যাপারটা কি বা রিটস এর গুরুত্ব কোথায় সেটা সবার আগে বলে দেই। দেখো, আমরা আগের ক্লাসে যেটা পড়েছি ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি, আগের ক্লাসটাই পড়লাম। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে আজকের রিটটা কমপ্লিটলি গুরুত্বপূর্ণ কিসের জন্য? ফান্ডামেন্টাল রাইটের জন্য। মানে এই রিট পড়ার ক্ষেত্রে আমার ফান্ডামেন্টাল ডিউটিরও কোনো গুরুত্ব নেই অ্যান্ড ডিপিএসপিরও কোনো গুরুত্ব নেই। তাহলে পুরো রিটটা কার সঙ্গে লিঙ্কড? ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে লিঙ্ক। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটটা তো আমরা অলরেডি দেখে নিয়েছি। ফান্ডামেন্টাল রাইট মানে কি? তুমি ইন্ডিয়ার সিটিজেন, তুমি ইন্ডিয়ার সিটিজেন হওয়ার জন্য তোমাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু রাইট এনজয় করতে দিচ্ছে। মানে তুমি যেখানে সেখানে যেতে পারবে, যা খুশি কথা বলতে পারবে। তোমাকে যদি কোনো কারণে গ্রেফতারও করা হয়, তাহলে গ্রেফতারের সাপেক্ষে আমরা আগের দিন দেখেছি তোমাকে কি কি কারণে গ্রেফতার করা হয়েছে তার কারণ জানাতে হবে, নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে 24 ঘন্টার মধ্যে। তারপরে পছন্দ মতো উকিলের সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে। তারপরে ওই নো ডবল জিওপার্ডি, নো সেলফ ইনক্রিমিনেশন, এগুলো আমরা পড়েছি। তো এগুলো তোমার কিসের মধ্যে পড়ছে? ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। আচ্ছা, এই ফান্ডামেন্টাল রাইট মানে কি? যেটা তুমি দাবিদার, যেটা তুমি দাবিদার, কনস্টিটিউশন যেটা তোমাকে দিচ্ছে। তো যদি কোনো কারণে তোমার এই ফান্ডামেন্টাল রাইট কোনো কারণে যদি ভায়োলেট করে যায়, দ্যাট মিনস ধরো তোমাকে, তুমি কিছু একটা কোথাও গেলে, তো তোমাকে আটক করা হলো যে না, চলাফেরার ফান্ডামেন্টাল রাইটকে তোমাকে হিন্ড্রেন্স দেওয়া হয়েছে, তোমাকে বাধা দেওয়া হয়েছে। তুমি কিছু বললে তোমাকে এসে কেউ মেরে গেল, বা তুমি ধরো তোমার নিজের ধর্মকে খুব সজোরে পালন করছো, দেখিয়ে দেখিয়ে পালন করছো, তো একটা গ্রুপ অফ আলাদা সম্প্রদায় এসে তোমাকে মানে বিট করলো বা তোমাকে আটকে দিল যে না, এই ধরনের ধর্ম প্রচার করা যাবে না। আমার দেশ কি সেকুলার কান্ট্রি, তো তোমার ধর্মটাকে কি করা হচ্ছে? হিন্ড্রেন্স দেওয়া হচ্ছে। তো এই যে কি হচ্ছে, তোমার ফান্ডামেন্টাল রাইট কি হচ্ছে? ভায়োলেট করা হলো, মানে তুমি তোমার ফান্ডামেন্টাল রাইট এনজয় করতে পারলে না। তো নিশ্চয়ই তার এগেইনস্টে বা তাকে রক্ষা করার জন্য কেউ না কেউ বসে রয়েছে। কে সেটা? সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট তোমার এই ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করার জন্য বসে রয়েছে। তাহলে তোমার ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করে কিসের মাধ্যমে? তার তো একটা অস্ত্র দরকার। তার অস্ত্রটার নামই কি? রিটস। তাহলে রিটস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট জিনিসটা কি? যার যে অস্ত্রের মাধ্যমে তোমার ফান্ডামেন্টাল রাইটকে সে প্রোটেক্ট করছে, তাকে আমরা বলছি রিটস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট। তার মানে তোমার ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করার জন্য সুপ্রিম কোর্টের কাছেও অস্ত্র রয়েছে, হাইকোর্টের কাছেও অস্ত্র রয়েছে। তো প্রথমত আমরা চলে যাচ্ছি যে আমার এই ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন নিয়ে কত জায়গায় কথা বলা হয়েছে। আগে আমরা দেখে নিই পুরো জিনিসটাকে, উপর থেকে রিটসে ঢুকবো। তো ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন নিয়ে আমাদের নাম্বার 1 আর্টিকেল 13 কথা বলা হয়েছে। বলো তো আর্টিকেল 13 কি বলা হয়েছে? তোমাদের পড়ানো হয়েছে। আর্টিকেল 13 কি নিয়ে ডিল করছে? জুডিশিয়াল রিভিউ। তাহলে আর্টিকেল 13 কি? জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ। আচ্ছা, জুডিশিয়াল রিভিউ ব্যাপারটা কি? জুডিশিয়াল রিভিউ হচ্ছে, আচ্ছা, আমাদের ল মেকিং অথরিটি কারা? পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। আচ্ছা, এই স্টেট লেজিসলেচার এরা কি করছে? এরা ল তৈরি করছে কাদের জন্য? সাধারণ জনগণের জন্য, মানে আমাদের জন্য। আচ্ছা, এই লটা নিশ্চয়ই আমাদের সুবিধার্থে আমাদের উপরে করা হচ্ছে। তো যদি কোনো কারণে এই লটা আমাদের ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, দ্যাট মিনস এই যে আমাদের যে 6টা ফান্ডামেন্টাল রাইট রয়েছে, যদি কোনো কারণে এই বানানো লটা ফান্ডামেন্টাল রাইটের এগেইনস্টে যায়, তাহলে সেই লটাকে ইনভ্যালিড বলে ঘোষণা করার রাইট কার রয়েছে? সুপ্রিম কোর্টের। তাহলে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউর মাধ্যমে ল মেকারদের লকে ইনভ্যালিড ঘোষণা করতে পারে। তাহলে প্রথম প্রোটেকশন নাম্বার 1, যে যদি কোনো কারণে কোনো বানানো ল যদি আমার ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, তাহলে সেই লকে ইনভ্যালিড করার ঘোষণা কার রয়েছে? হাতে কার রয়েছে? সুপ্রিম কোর্টের হাতে সেই পাওয়ার রয়েছে। তাহলে নাম্বার 1 প্রোটেকশন জুডিশিয়াল রিভিউ। নাম্বার 2 হচ্ছে আর্টিকেল 359। আর্টিকেল 359 আমার ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেকশন দিচ্ছে। কি বলছে এখানে? এখানে বলা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন ছাড়া, ইমার্জেন্সি কন্ডিশন ছাড়া কোনো সিচুয়েশনেই ফান্ডামেন্টাল রাইটকে বাধা দেওয়া যাবে না, মানে আটকানো যাবে না। আমরা জানি, বলো তোমাদের আগের দিন আমি পড়িয়েছি ফান্ডামেন্টাল রাইটকে, রাইট ইমার্জেন্সির সময় কোনটা অটোমেটিক্যালি সাসপেন্ডেড হয়ে যায়? 19-20 অটোমেটিক্যালি সাসপেন্ডেড ডিউরিং ইমার্জেন্সি। তাহলে ইমার্জেন্সি ছাড়া,
আচ্ছা, ইমার্জেন্সি মানেই হচ্ছে আমার দেশ অ্যাট স্টেক কন্ডিশনে রয়েছে, মানে কঠিন সিচুয়েশনে রয়েছে। তো এই সিচুয়েশনে যে কোনো রাইটটাকে আমরা কি করতে পারি, যে কোনো রাইটটাকে আমরা হিন্ড্রেন্স দিতে পারি বা আমরা আটকে দিতে পারি। তো এটাও নিশ্চয়ই একটা ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন নিয়ে কথা বলছে না, যে ইমার্জেন্সি কন্ডিশন ছাড়া অন্য কোনো সময় আমাদের ফান্ডামেন্টাল রাইটকে বাধা দেওয়া যাবে না। তাহলে একটা প্রোটেকশন। নাম্বার 3 প্রোটেকশন কি বলছে, আর্টিকেল 32। আর্টিকেল 32 তে কি বলা হয়েছে, রিটস অফ সুপ্রিম কোর্ট। আচ্ছা, রিটস অফ সুপ্রিম কোর্ট তার মানে হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইট যদি কোনো কারণে ভায়োলেট করে যায়, ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট করে যায়, তাহলে আর্টিকেল 32 মাধ্যমে সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন দিচ্ছে। এটাই তো আমরা পড়ছি আজকে। তাহলে আর্টিকেল 32 তোমার রিটস অফ সুপ্রিম কোর্ট, আর আর্টিকেল 226 এটা হচ্ছে রিটস অফ হাই কোর্ট। তার মানে হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট যে আমার ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেকশন দিচ্ছে, সেই দুটো রিটস, মানে আজকের টপিক হচ্ছে আমার এই দুটো জিনিস নিয়ে। আর অলরেডি আমরা এই জিনিসটা পড়ে এসেছি আর্টিকেল 13, এবং এটা মোটামুটি আমরা অল্প পরিসরে হলেও জানি যে ইমার্জেন্সির সময় কোন কোন ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে যায়। আর্টিকেল 19 অটোমেটিক্যালি সাসপেন্ডেড, 20-21 সাসপেন্ড করা যায় না, বাট টু সাম এক্সটেন্ট লিমিটেশন আনা যায়। মানে 19, 20, 21 এটাই হচ্ছে মেইনলি আমার ফান্ডামেন্টাল রাইটের সময় আমরা পড়ি এটা নিয়ে। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন কোন কোন জায়গায় বলা হয়েছে। তাহলে আজকের টপিক হচ্ছে আমাদের রিটস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড রিটস অফ হাই কোর্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাচ্ছি যে আর্টিকেল 32 বা আর্টিকেল 226 কি নিয়ে ডিল করেছে। জাস্ট বোঝাচ্ছি প্রিভিয়াস কনসেপ্টটা। দেখো, নাম্বার 1 এখানে বলছে যদি কোনো কারণে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে, তাহলে সুপ্রিম কোর্টকে আমি সেই পাওয়ার দিচ্ছি রিট জারি করার ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন। নাম্বার 1, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছি। এখানেও কি পয়েন্ট বলা হয়েছে, যে যদি কোনো কারণে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে যায়, তাহলে হাইকোর্টকে আমরা এই প্রোটেকশন দিচ্ছি যে তার এগেইনস্টে রিট জারি করার। নাম্বার 2 হচ্ছে কি কি রিট জারি করতে পারে, 5টা রিট জারি করতে পারে হাইকোর্ট, 5টা রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট। কি কি, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টেরিও, প্রহিবিশন অ্যান্ড করারেন্টো। দেখো এখানেই তাই লেখা রয়েছে। তাহলে কি কি রিট জারি করতে পারে, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টেরিও অ্যান্ড করারেন্টো। এই 5টা রিট জারি করার ক্ষমতা রয়েছে। তার মানে আর্টিকেল 32 অ্যান্ড আর্টিকেল 226 এ কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এবং হাইকোর্ট রিট জারি করতে পারে। দুটো কথা, যদি কোনো কারণে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে যায়, তাহলে আন্ডার আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, আর আর্টিকেল 226 এর মাধ্যমে হাইকোর্ট রিট জারি করতে পারে। কি কি রিট জারি করতে পারে, 5টা রিট জারি করতে পারে, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টেরিও অ্যান্ড করারেন্টো। ক্লিয়ার? এগুলো ল্যাটিন ওয়ার্ড, সেই জন্য এগুলো হয়তো শুনতে কঠিন লাগছে, বাট এগুলো আমরা এক এক করে এক্সপ্লেন করব যে এগুলো জিনিসটা কি, ঠিক আছে। তাহলে এটা গেল আমার রিটস অফ সুপ্রিম কোর্ট এন্ড রিটস অফ হাই কোর্ট ব্যাপারটা কি। আচ্ছা, এবার যদি আমি চলে যাই যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রিটস অফ সুপ্রিম কোর্ট এন্ড রিটস অফ হাই কোর্ট। দেখো, আস্তে আস্তে করে আমরা রিটসে যাচ্ছি, আমরা কিন্তু এখনো রিটস পড়িনি। জাস্ট ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন কোন কোন জায়গায় বলা হয়েছে, কি কি বলা হয়েছে, এবং হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স। তাহলে ডিফারেন্স বিটুইন রিটস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড রিটস অফ হাই কোর্ট, হাই কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্টের রিটস এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। দেখো, আর্টিকেল 32 যেহেতু সুপ্রিম কোর্টের রিটস নিয়ে কথা বলছে, মানে এর রিটস হচ্ছে আর্টিকেল 32 তে বলা হয়েছে, আর এর রিটস নিয়ে হচ্ছে আর্টিকেল 226 এ বলা হয়েছে। দেখো, আমাদের বলতো ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল কত থেকে কত? ফান্ডামেন্টাল আর্টিকেল 12 থেকে 35। আচ্ছা, 12 থেকে 35 আমার ফান্ডামেন্টাল রাইট নিয়ে ডিল করছে। আমরা পার্টস পড়েছি, কত নাম্বার পার্ট? পার্ট 3, 3 নাম্বার পার্ট আর্টিকেল 12 থেকে 35 নিয়ে ডিল করছে। তার মানে বলো তো 32 নাম্বার আর্টিকেল ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইট না আমাদের? কারণ যেহেতু 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে, তাহলে 32 আমাদের ফান্ডামেন্টাল রাইট। বাট এটা কি আমাদের ফান্ডামেন্টাল রাইট? নয়। তার মানে সুপ্রিম কোর্টের রিট জারি আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। তার মানে যদি কোনো কারণে হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটের উপরে রিট জারি নাও করে, সেটা কিন্তু কিছু যায় আসে না, আমরা তাকে পাওয়ার দিয়েছি। বাট যদি সুপ্রিম কোর্ট রিট জারি না করে, তাহলে তার এগেইনস্টেও কেস করা যায়। বোঝা গেল? আবার বলছি
দেখো আমাদের ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল কত থেকে কত, 32 থেকে 35, মানে 32 থেকে 35-এ যা যা কথা বলা হয়েছে তা আমার জন্য বলা হয়েছে, তোমার জন্য বলা হয়েছে, সমগ্র দেশের মানুষের জন্য বলা হয়েছে। আর সুপ্রিম কোর্ট রিট জারি করার ক্ষমতা কত নাম্বার আর্টিকেলে দেওয়া হয়েছে, 32 নাম্বার আর্টিকেলে। তার মানে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে সুপ্রিম কোর্টের রিট জারি করার একটা পারমিশন দেওয়া হয়েছে, তার মানে সুপ্রিম কোর্টের রিট জারিও আমার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। তাহলে দেখো আমরা দেখলাম আর্টিকেল 32 এন্ড 226 এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি ছিল। তাহলে আর্টিকেল 32 ইটসেলফ আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, বাট আর্টিকেল 226 আমাদের ফান্ডামেন্টাল রাইট নয়। তার মানে হচ্ছে যদি কোনো কারণে তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করার জন্য তুমি যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে যাও, হাইকোর্ট ইনকার করতে পারে, হাইকোর্ট ওটাকে ডিনাই করতে পারে যে আমি ফান্ডামেন্টাল রাইট এর উপরে রিট জারি করব না, কারণ তার এগেইনস্টে তুমি কিছু করতে পারবে না, কারণ দিস ইজ নট ইউর ফান্ডামেন্টাল রাইট। কিন্তু আর্টিকেল 32 তোমার একটা ফান্ডামেন্টাল রাইট। তো এই জায়গাটা তোমার একটা বেসিক ডিফারেন্স হচ্ছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের ফান্ডামেন্টাল রাইট এর উপরে রিট জারির বেসিক ডিফারেন্স। দ্বিতীয়ত হচ্ছে দেখো সুপ্রিম কোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটের উপরে রিট জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট কিসের কিসের উপরে রিট জারি করতে পারে, ফান্ডামেন্টাল রাইট প্লাস লিগ্যাল রাইটের উপরে রিট জারি করতে পারে। তার মানে ফান্ডামেন্টাল রাইটের পাশাপাশি লিগ্যাল রাইটের উপরে রিট জারি করার ক্ষমতা কার রয়েছে, হাইকোর্টের রয়েছে। তাহলে হাইকোর্ট এই একমাত্র ক্ষেত্রে, আমি তোমাদের আগের দিনও বলেছিলাম হাইকোর্টের পাওয়ার সুপ্রিম কোর্ট থেকে বেশি। দেখো কেন সুপ্রিম কোর্ট লিগ্যাল রাইটের উপরে রিট জারি করতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই সীমাবদ্ধ, মানে 32-এর মধ্যেই আটকে রয়েছে। তো কি করে রিট জারি করবে বলো, ও তো রিট জারি করার কোনো অপশনই নেই। বুঝতে পেরেছো? তার মানে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটের উপরে, আর হাইকোর্ট রিট জারি করতে পারে ফান্ডামেন্টাল রাইট অ্যাজ ওয়েল অ্যাজ লিগ্যাল রাইটের উপরে, তাই তো? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট চলে যাচ্ছি আমরা এক একটা রিট জারি। তাহলে এখন অবধি আমরা কি কি জানলাম, আমরা পুরো টপিকটা পড়ছি রিটস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। তো আমার এখানে টপিকটা হচ্ছে যে রিট কেন পড়ছি, কারণ রিট পড়ছি আমার ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন নিয়ে কথা বলার জন্য, তাই তো? তাহলে এই ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন নিয়ে টোটাল কনস্টিটিউশনে কত জায়গায় কথা বলা হয়েছে, 4টে জায়গায়। আর্টিকেল 13, আর্টিকেল 359, আর্টিকেল 32 আর আর্টিকেল 226। আর্টিকেল 13 যেটা সেটা জুডিশিয়াল রিভিউ, আর্টিকেল 356 মানে ইমার্জেন্সি ছাড়া অন্য কোনো সময় আমরা ফান্ডামেন্টাল রাইটের উপরে রিট জারি করতে পারি না। আর্টিকেল 32 হচ্ছে রিটস অফ সুপ্রিম কোর্ট, আর আর্টিকেল 226 মানে হচ্ছে রিটস অফ হাইকোর্ট। বেসিক ডিফারেন্স বিটুইন রিটস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড রিটস অফ হাইকোর্ট এটা আমরা জানলাম। তো চলো আমরা এক এক করে শুরু করি যে এই হ্যাবিয়াস কর্পাস ব্যাপারটা কি নিয়ে কথা বলছে। দেখো এখানে যে ডেটাটা লেখা রয়েছে এটা মেইনলি তোমার এক্সাম ওরিয়েন্টেড, এখান থেকেই কোশ্চেনটা আসবে, বাট আমি টোটাল জিনিসটাকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে হ্যাবিয়াস কর্পাস ব্যাপারটা কি। হ্যাবিয়াস কর্পাস, দেখো হ্যাবিয়াস কর্পাস তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে আমাদের এতগুলো ফান্ডামেন্টাল রাইটের উপরে রিট জারির বা এতগুলো ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন নিয়ে কথা বলা হয়েছে, তার মধ্যে সব থেকে পাওয়ারফুল কোনটা, সব থেকে পাওয়ারফুল হচ্ছে হ্যাবিয়াস কর্পাস। তাহলে নাম্বার 1 একটু লিখে রাখো, লিখে রাখো, মোস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল রিটস, এটা নাম্বার 1 হ্যাবিয়াস কর্পাস। নাম্বার 2 হচ্ছে ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়েছে, ম্যাক্সিমাম টাইম ইউজড। তাহলে তোমাকে বলবে কোন রিটটা ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়েছে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হ্যাবিয়াস কর্পাস। ঠিক আছে? আচ্ছা হ্যাবিয়াস কর্পাসে কি নিয়ে ডিল করছে, যদি কোনো মানুষকে ইললিগালি ডিটেন করা হয়। আচ্ছা ইললিগালি ডিটেন মানে তুমি কোনো অপরাধ করোনি তাও তোমাকে গ্রেফতার করা হয়েছে, তুমি কোনো অপরাধ করোনি তাও তোমাকে গ্রেফতার করা হয়েছে, তাহলে এই গ্রেফতারটা কি হবে, ইললিগালি ডিটেন বা ইললিগাল ডিটেনশন। তাহলে ইললিগালি ডিটেন করা হয়েছে মানে তোমাকে গ্রেফতারের কারণও জানানো হয়নি, তোমাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছেও নিয়ে যাওয়া হয়নি, আবার পছন্দ মতো উকিল তো পরের ব্যাপার, তার মানে তোমাকে ইললিগালি ডিটেন করা হয়েছে। যে তুমি জানো না তোমাকে কেন গ্রেফতার করা হয়েছে, হতে পারে তোমাকে সব ফর্মালিটিস নিয়ে গ্রেফতার করা হয়েছে, তোমাকে সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, সেটা হতে পারে, বাট ইললিগাল ডিটেন মানে তুমি কোনো অপরাধ করোইনি, তোমাকে কোনো কারণ জানানো হয়নি,
ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়নি, তো এই পরিস্থিতি তোমাকে রিটেন করা হয়েছে, তবেই তুমি এর এগেইনস্টে মানে তোমাকে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে নিয়েছে, কারণ ফান্ডামেন্টাল রাইট মানে হচ্ছে তোমাকে কারণ জানাতে হবে, কজ অফ ডিটেনশন নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে উইদিন 24 আওয়ার্স অ্যান্ড পছন্দ মতো উকিল ফুকিল ইত্যাদি ইত্যাদি রয়েছে, তোমাকে এগুলো ফর্মালিটিস ফলো করা নেই, তার মানে তোমার ফান্ডামেন্টাল রাইট কি হয়েছে, ভায়োলেট হয়েছে। আমরা আগের দিন পড়েছি এই আর্টিকেলগুলো। তো এই পরিস্থিতিতে তুমি তোমার পরিবারের কোনো সদস্য, তোমার বন্ধু বা তোমার এক্স গার্লফ্রেন্ড যাই হোক না কেন, যে কেউ, প্রত্যেকে অ্যাকসেপ্টেড, যে কেউ তোমার পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে বা হাইকোর্টে গিয়ে রিট বা ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশনের আবেদন করতে পারে। কি প্রোটেকশন? হ্যাবিয়াস কর্পাস। তাহলে সুপ্রিম কোর্ট এই ধরনের কেস যাদের ইললিগালি রিটেন করা হয়, এই ধরনের মানুষকে মুক্ত করার জন্য কি অ্যাপ্লাই করে? হ্যাবিয়াস কর্পাস। কি অ্যাপ্লাই করছে? তাহলে হ্যাবিয়াস কর্পাস। তাহলে হ্যাবিয়াস কর্পাস ফান্ডামেন্টাল রাইটটা কোথায় অ্যাপ্লিকেবল হয়? ক্লিয়ার, ইললিগাল ডিটেনশনের ক্ষেত্রে। তাহলে সব থেকে পাওয়ারফুল কোনটা? হ্যাবিয়াস কর্পাস। ম্যাক্সিমাম টাইম কোনটা ইউজ করা হয়েছে? হ্যাবিয়াস কর্পাস। ঠিক আছে, এই হ্যাবিয়াস কর্পাসকে আমরা কি বলি? হ্যাবিয়াস কর্পাস ইজ দ্য রিট অফ, দেখো, বাল্ক অফ পার্সোনাল ফ্রিডম, মানে এই যে আমাদের যে পার্সোনাল ফ্রিডম, এর বাল্ক ওয়ার্ক মানে কি বলতো? এর মানে হচ্ছে রক্ষা ব্যবস্থা বলা হয়। এই বুলওয়ার্ক মানে এটার মানে হচ্ছে তোমার পার্সোনাল ফ্রিডমকে রক্ষা করবেই কে? হ্যাবিয়াস কর্পাস, সাধারণ মানুষকে। তাহলে হ্যাবিয়াস কর্পাস আমার কাছে ক্লিয়ার হলো একদম। তাহলে হ্যাবিয়াস কর্পাস ইললিগাল ডিটেনশন, যদি কোনো কারণ হয় তুমি, তোমার পরিবারের কেউ বা তোমার কোনো বন্ধু তোমাকে মুক্তির জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে দাবি করতে পারে, সেখানে কি হবে? হ্যাবিয়াস কর্পাস হবে। আচ্ছা, এই হ্যাবিয়াস কর্পাস সেটা একটা ট্যাগলাইন হয়, অ্যানএকাডেমির একটা ট্যাগলাইন আছে, কি জানো? অ্যানএকাডেমির ট্যাগলাইন জানো? ওই পোস্টারে পড়ে নিও, ঠিক আছে? অ্যানএকাডেমির ট্যাগলাইন আছে। আগে আমাদের ট্যাগলাইন ছিল স্টে উইথ আস, ঠিক আছে? এখন আমাদের ট্যাগলাইন আছে দ্য কোর্স দ্যাট ক্যান চেঞ্জ দ্য কোর্স অফ লাইফ, মানে একটা কোর্স যেটা তোমার লাইফের কোর্সটাকে চেঞ্জ করতে পারে, এটা আমাদের ট্যাগলাইন। চেঞ্জ হয়েছে, হয় না ট্যাগলাইন? তো হ্যাবিয়াস কর্পাসের একটা ট্যাগলাইন রয়েছে, ট্যাগলাইন দিয়ে মনে রাখো, মনে থাকবে কি? টু হ্যাভ এ বডি অর টু হ্যাভ দ্য বডি প্রেজেন্ট অর ফিজিক্যালি প্রেজেন্ট, এটা হচ্ছে ট্যাগলাইন, ঠিক আছে? যেমন আমাদের কি, এ কোর্স দ্যাট ক্যান চেঞ্জ দ্য কোর্স অফ লাইফ। খুব ভালো করে ভেবে দেখবে ট্যাগলাইনটা কত মানে কত গভীর জায়গা থেকে না হয়েছে, যে একটা কোর্স যদি তুমি করতে পারো তোমার লাইফের কোর্সই চেঞ্জ করবে, মানে গতিপথই চেঞ্জ করে দেবে। তাহলে টু হ্যাভ দ্য বডি এটা কি বলছে দেখো, মানে একটা বডি আছে, ঠিক আছে? বা টু হ্যাভ দ্য বডি অর টু হ্যাভ এ বডি, মানে একটা বডি আছে বা একটা সত্তা আছে যে প্রেজেন্ট অলওয়েজ তোমার সাথে, সেটা ফিজিক্যালি হোক আর ভার্চুয়ালি হোক, যে তোমার সবসময় তোমার উপর থেকে দেখছে যদি তোমার কখনো তোমার এগেইনস্টে কিছু হয়। কারণ কি বলা হয়েছে? এটা পার্সোনাল ফ্রিডমের রক্ষাকর্তা। যদি কোনো কারণে তোমার কোনো পার্সোনাল ফ্রিডমকে ভায়োলেট করে যায়, তাহলে একটা বডি আছে যে তোমাকে উপর থেকে দেখছে, ঠিক আছে? তো এই ট্যাগলাইনটা তোমাকে মাথায় রাখতে হবে। এর নাম আমরা ট্যাগলাইন দিয়েছি, এতটা ট্যাগলাইন নয়, এটা জাস্ট ওটার ডেফিনেশন। তাহলে টু হ্যাভ এ বডি, তোমাকে পরীক্ষা এটা দিতে পারে, টু হ্যাভ এ বডি এটা কি? হ্যাবিয়াস কর্পাস। বলতে পারে টু হ্যাভ দ্য বডি কি? হ্যাবিয়াস কর্পাস। আর পুরো লাইনটাও দিতে পারে, বাট এইটা থাকলে আমরা কি বুঝবো কোন রিটকে বলা হচ্ছে? হ্যাবিয়াস কর্পাসকে বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো, হ্যাবিয়াস কর্পাস অ্যাপ্লিকেবল কার ক্ষেত্রে? পরীক্ষায় তো এখান থেকেই কোশ্চেন দেবে, এতক্ষণ যেটা বোঝালাম সেটা তো জাস্ট আন্ডারস্ট্যান্ডিং। কোন কাদের ক্ষেত্রে হ্যাবিয়াস কর্পাস অ্যাপ্লিকেবল? একটা হচ্ছে পাবলিক অথরিটি, প্রাইভেট অথরিটি, অল, যে কোনো পার্সন, সেটা সেটা পাবলিক অথরিটি হোক মানে কি কনস্টিটিউশনাল বডি হোক, প্রাইম মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক, অ্যাটর্নি জেনারেল হোক, এমপি হোক, এমএলএ হোক, যেই আসে কেনা এরা সবাই কি পাবলিক বডি। পাবলিক কেন? পাবলিক মানে যারা পাবলিকের ভোট বা পাবলিকের দ্বারা নির্ধারিত বা যারা পাবলিকের জন্য কাজ করছে, দিস ইজ দ্য পাবলিক অথরিটি। তাহলে পাবলিক অথরিটির দ্বারা এরা কি, পাবলিক অথরিটির উপরে এই হ্যাবিয়াস কর্পাস অ্যাপ্লিকেবল। ইভেন প্রাইভেট অথরিটি যার সঙ্গে কোনো পাবলিকের কোনো সম্পর্কই নেই, তাহলে সমস্ত মানুষের উপরে অ্যাপ্লিকেবল। তো পরীক্ষায় কোশ্চেন দেবে পাবলিক অ্যান্ড প্রাইভেট অথরিটি নিয়ে, ইভেন জুডিশিয়াল অথরিটিও এর মধ্যে আসে, ঠিক আছে? তো আলটিমেটলি সমস্ত কিছুর উপরে অ্যাপ্লিকেবল কি হবে? হ্যাবিয়াস কর্পাস। তাহলে কতগুলো পয়েন্ট জানলাম। নাম্বার 1, পাওয়ারফুল ইন্ডিকেটর কি? হ্যাবিয়াস কর্পাস। ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়েছে কোন হ্যাবিয়াস কর্পাস? কিসের জন্য হ্যাবিয়াস কর্পাস ইউজ হয়? ইললিগাল ডিটেনশনের ক্ষেত্রে। ট্যাগলাইন কি? টু হ্যাভ দ্য বডি অর টু হ্যাভ এ বডি প্রেজেন্ট অর ফিজিক্যালি প্রেজেন্ট। ক্লিয়ার? এবার চলো, তাহলে নট অ্যাপ্লিকেবল কারোর জন্য নয়, সবার জন্য অ্যাপ্লিকেবল, তাই নট অ্যাপ্লিকেবলের প্লেসটা ফাঁকা। এবার চলো, মজার জিনিস এই দুটো, সেটা হচ্ছে ম্যান্ডামাস অ্যান্ড সার্টিওরারি,
ঠিক আছে, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি। আচ্ছা ম্যান্ডামাস ব্যাপারটা কি বলো তো? এই যে ম্যান্ডামাসে বলা হচ্ছে, ধরো ম্যান্ডামাসে একটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ, দিস ইজ পাবলিক ডিউটি। কি বললাম? ম্যান্ডামাসের ক্ষেত্রে একটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ, পাবলিক ডিউটি। কি বললাম? পাবলিক ডিউটি। তোমার যে যদি কোনো এমসিকিউতে তুমি পাবলিক ডিউটি পাও, কোন এমসিকিউতে যে পাবলিক ডিউটি এই জিনিসটা কোন রিটসের সঙ্গে যুক্ত, অ্যান্সার কি হবে? ম্যান্ডামাস। তার মানে হচ্ছে ম্যান্ডামাস হওয়ার জন্য বা ম্যান্ডামাস জারি করার জন্য একটা পাবলিক ডিউটি নিয়ে ইস্যু হতে হবে। পাবলিক ডিউটি মানে ধরো আমি আর তুমি, আমরা দুজন একটা চুক্তি করলাম যে তুমি আমাকে ফান্ড দেবে, আমি লেবার দেব, আলটিমেটলি এই অঞ্চলে একটা স্কুল তৈরি হবে। তোমার আর আমার মধ্যে চুক্তি হয়েছে, তুমি কি বলেছো? আমার পরিশ্রম করার সামর্থ্য নেই দাদা, তুমি কাজ করো, আমি টাকা দিচ্ছি। একটা চুক্তি হলো। তাহলে আমি আর তুমি চুক্তিবদ্ধ হলাম কিসের জন্য? একটা পাবলিক ডিউটি পালন করার জন্য, একটা স্কুল তৈরি করার জন্য। দিস ইজ আ পাবলিক ডিউটি। একটা পাবলিক পার্ক হতে পারে, একটা পাবলিক হসপিটাল হতে পারে, তার মানে একটা পাবলিক ডিউটি। তাহলে আমি আর তুমি যুক্ত হলাম একটা পাবলিক ডিউটি পালন করার জন্য। হঠাৎ করে কাজটা শুরু হলো, এবার বলছে আমার টাকা নেই, এবার আমার কাজটা বন্ধ হয়ে গেছে, তার মানে পাবলিক ডিউটি ভায়োলেট করা হয়েছে। তাহলে আমার আর তোমার এ আর বি এই দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, আমরা এক ধরনের পাবলিক ডিউটি পারফর্ম করব, বাট কোনো কারণে তুমি বেঁকে বসেছো অর্ধেক কাজ করে বা প্রথম থেকেই। বাট আমাদের এটা কি ছিল? অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছিল। আমি তোমার এগেইনস্টে সুপ্রিম কোর্টে মানে আমার কাইন্ড অফ ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করার একটা ইস্যু জারি করতে পারি। সুপ্রিম কোর্ট তোমার এগেইনস্টে কি জারি করবে? ম্যান্ডামাস। কারণ তুমি পাবলিক ডিউটি ইনকার করেছো বা পাবলিক ডিউটিকে ভায়োলেট করেছো, যেটা করার কথা। তাহলে পাবলিক ডিউটি ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে পাবলিক ডিউটি নিয়ে যদি কোনো কারণে কোনো ইস্যুস হয়, তার মানে এমএলএ এমপি যারা রয়েছে এরা সব কি করছে? পাবলিক ডিউটি করছে না, পাবলিকের জন্য কাজ করছে না। তাহলে এরা যদি কোনো কারণে এই ফান্ডামেন্টাল রাইটের এগেইনস্টে যায়, তাহলে কি হয়ে যাবে? তাদের এগেইনস্টে কি জারি করা হবে? ম্যান্ডামাস। তাহলে দেখো বোঝাই যাচ্ছে তাহলে কারা পাবলিকের জন্য কাজ করে? যারা পাবলিক দ্বারা নির্ধারিত, পাবলিক দ্বারা সিলেক্টেড। তাহলে কি হবে? এটা পাবলিক অথরিটি, এদের উপর অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, যাদের আমরা নিয়োগ করছি, এমএলএ এমপি সিভিল সার্ভিস অফিসারটা যারা রয়েছে সবাই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। তাহলে এদের জন্য কি হবে? এটা অ্যাপ্লিকেবল হবে, কারণ এটা সবাই পাবলিক ডিউটি পালন করে। যদি কোনো কারণে এটাকে ভায়োলেট করে তো গল্প শেষ, ম্যান্ডামাস জারি হবে তার উপরে। তাহলে কারা এর বাইরে যাবে? প্রাইভেট ইন্ডিভিজুয়াল। মানে আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, আমি আর তুমি, বাট পাবলিক ডিউটির কথা বলছি। তাহলে প্রাইভেট ইন্ডিভিজুয়ালের উপরে কি জারি করা যাবে না? ম্যান্ডামাস জারি করা যাবে না। আর একটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটের এক্সেপশনাল, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। আমরা আগের দিনও বলেছিলাম প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরের এগেইনস্টে কোনো কেস করা যায় না। ওনার টাইম ফ্রেম চলাকালীন যদি কাউকে খুনও করে দেয়, তুমি কোনো কোশ্চেন তুলতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে এই প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরের এগেইনস্টেও কিন্তু ম্যান্ডামাস জারি করা যায় না, অ্যাজ দে আর দ্য পাবলিক এন্টিটি। তারা কিন্তু পাবলিক অথরিটির মধ্যে পড়ছে, তারপরেও তাদের এগেইনস্টে করা যায় না। ক্লিয়ার জায়গাটা একদম? তাহলে কি কি জানলাম ম্যান্ডামাস থেকে? ম্যান্ডামাস তাহলে কি দেখো, ম্যান্ডামাসের ট্যাগলাইন কি সেটাই তো বলা হলো না। ম্যান্ডামাসের ট্যাগলাইন কি? উই অর্ডার অর কমেন্ট। মানে আমরা অর্ডার দেই বা কমেন্ট করি এবং সেটাই তোমাকে ফলো করতে হবে। তাহলে উই অর্ডার অর কমেন্ট কি নিয়ে ডিল করছে? ম্যান্ডামাস নিয়ে ডিল করছে। ঠিক আছে, দেখো তাহলে দ্বিতীয়ত হচ্ছে, তাহলে ম্যান্ডামাসে কি ওয়ার্ড যুক্ত? আমি তোমাদের বলে দিলাম পাবলিক ডিউটি। পাবলিক ডিউটি নিয়ে যদি কোনো ইস্যুস তৈরি হয়, তাহলে আমরা তাকে রক্ষা করার জন্য কি চালু করব? ম্যান্ডামাস। ক্লিয়ার? ম্যান্ডামাস কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? পাবলিক অথরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? প্রাইভেট ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। সত্যি বলতে যখন নিজে রিট এই নোটটা বানিয়েছিলাম, কিছু না বুঝেই মুখস্থ করেছিলাম আর কিছু না বুঝেই পড়েছিলাম। তার কারণ হচ্ছে রিট মানে কি? ফান্ডামেন্টাল রাইটের জারি, ব্যাস চলো মুখস্থ করো। এবং অনেক কষ্ট করে মুখস্থ করতাম অ্যাপ্লিকেবল কার কার ক্ষেত্রে হবে। বাট এখন চোখ বন্ধ করে ভাবো না, ইজি না জিনিসটা? হ্যাভিয়াস কর্পাস সবার জন্য, পাবলিক প্রাইভেট অল। আর যদি তুমি ম্যান্ডামাস দেখো, তাহলে ম্যান্ডামাস মানে কি রয়েছে? পাবলিক ডিউটি। তাহলে পাবলিক ডিউটি মানে প্রাইভেট বাদ, আর গভর্নর প্রেসিডেন্ট এগুলো তো এমনিই বাদ যায়। নেক্সট চলে যাচ্ছি আমরা কোথায়? প্রহিবিশনে। আচ্ছা প্রহিবিশন আর সার্টেরিও, এই দুটোকে আমরা একটু ভালো করে বুঝবো, এটা আগে আমরা বুঝে নিই। ঠিক আছে, তাহলে আমি একদিকে লিখছি সার্টিওরারি,
ঠিক আছে, আর একদিকে লিখছি আমি প্রহিবিশন। ঠিক আছে, দেখো দুটো জিনিস হতে পারে। আমি তোমার একটা গল্প বলি আগে। ধরো নেক্সট সানডে, ধরো আমার একজন এমপ্লয়ি রয়েছে, একজন টিচার রয়েছে সাপোজ। ঠিক আছে, আমি অ্যান একাডেমির ওনার, আর আমার আন্ডারে একজন টিচার, তিনি তোমাদের হয়তো ম্যাথস করান। ঠিক আছে, ম্যাথ করান। তো ম্যাথসের ক্লাসে উনি বলল নেক্সট সানডে ছুটি। ঠিক আছে, আমি পরে জানতে পারলাম যে ম্যাথ স্যার নেক্সট সানডে ছুটি ঘোষণা করেছে, অথচ আমি জানিও না। তাই আমি ওনার উপরে রয়েছি, আমি এসে বললাম না, কাল নেক্সট সানডে ছুটি নয়। তাহলে আমি তার ঘোষণাকে রিজেক্ট করলাম। ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে, একটা সিনারিও ক্লিয়ার হলো। দ্বিতীয় সিনারিও হচ্ছে ম্যাথ স্যার আজকের দিনে ছুটি ঘোষণা করবেন বলে অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছেন, এর আগে আমি খবর পেয়ে গেছি ম্যাথ স্যার ছুটি ঘোষণা করতে যাচ্ছেন। আমি ওনাকে বললাম না, ঘোষণা করো না, ছুটি নয় নেক্সট সানডে। তাহলে দুটো সিচুয়েশন আলাদা। তো একটা হচ্ছে আমি বলে ফেলেছি, সেটাকে রিজেক্ট করো, আর আমি বলতে যাচ্ছি সেটাকে আটকে দাও। ঠিক আছে, এটাই হচ্ছে সার্টিউরারিয়ান প্রহিবিশন। ঠিক আছে, যদি তোমার পাবলিশ না হয় তার মানে আমি কি প্রহিবিট করছি, তাই না? দেখো নামের মধ্যেই রয়েছে। যদি রায় পাবলিশ না হয়, রায় পাবলিশ করার আগে আমি তাকে বাধা দিচ্ছি, ভাই 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 করো না করো না করো না আপনি, তাহলে এটা কি হচ্ছে? প্রহিবিশন। তাহলে কোন সিনারিওর কথা বলছি? যদি ম্যাথ স্যার আজকে ছুটি ঘোষণা করবেন, এখনো করে উঠতে পারেনি, এই সময় আমি ম্যাথ স্যারকে ডেকে বললাম না ছুটি ঘোষণা করো না, আমি খবর পেয়ে গেছি, এটা হচ্ছে প্রহিবিশন। আমি তাকে প্রহিবিট করছি টু ডু সামথিং। আর দ্বিতীয় যে সার্টিউরারি, মানে ম্যাথ স্যার অলরেডি ঘোষণা করেছেন, আমি এসে তাকে বলছি না ছুটি নয়, নেক্সট দিন ক্লাস হবে, এটা হচ্ছে সার্টিউরার। তাহলে দেখো এখানে দেখো, তাহলে এইটা পুরোটাই কোথায় অ্যাপ্লিকেবল বলো তো? পুরোটাই হচ্ছে জুডিশিয়াল সিস্টেমের উপরে অ্যাপ্লিকেবল। মানে দেখো কিসের উপরে? তাহলে জুডিশিয়াল অ্যান্ড কোয়াজি জুডিশিয়াল অথরিটি। বাকি কারো ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, কারণ পাবলিক অথরিটির কোনো অর্ডার দেওয়ার পারমিশন আছে? নেই, ওরা শুধু এক্সিকিউট করে, বাট ওদের কোনো অথরিটি নেই। তাহলে কার রয়েছে? জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল অথরিটি। কোয়াজি মানে যারা আধা আধা, যারা না পুরো, যারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট, যেমন আমরা দেখবে মেন্সের ক্লাসে যখন পড়বো খাপ পঞ্চায়েত, ন্যায় পঞ্চায়েত, এইগুলো কি? এগুলো ছোট 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 ছোট, এরাও রায় দিতে পারে, বাট এরা বেশি একটা দূর যেতে পারে না, এদের বলা হয় কোয়াজি জুডিশিয়াল অথরিটি। ঠিক আছে, মোবাইল কোর্ট, ফাস্ট ট্র্যাক কোর্ট, এগুলো পরবর্তীকালে আমরা পড়বো। তাহলে এই যে জুডিশিয়াল অথরিটি, এদের উপরে অ্যাপ্লিকেবল, এন্ড কাদের উপরে অ্যাপ্লিকেবল? জুডিশিয়াল। দেখো মুখস্থ করার কিছু আছে? নেই। তাহলে এটা কি বললাম? রায়ের ব্যাপার পুরোটাই। প্রহিবিশন, সার্ডেরিও, এগুলো সবটাই কিসের উপরে অ্যাপ্লিকেবল? রায়ের উপরে অ্যাপ্লিকেবল। তাহলে প্রহিবিশন মানে যারা রায় দিতে চলেছে তাদের আটকে দাও। ঠিক আছে, তাহলে এটা গেল প্রহিবিশন। দেখো টু অ্যাক্ট অফ স্টপিং সামথিং অর ফরবিড, মানে করার আগে আটকে দাও। টু অ্যাক্ট অফ স্টপিং, আটকে দাও টু সামথিং, কিছু করার আগে। এটা হচ্ছে এর ট্যাগলাইন, প্রহিবিশনের ট্যাগলাইন। তাহলে প্রহিবিশনে আমরা কি জানতে পারলাম? যে কিছু পাবলিশ করার আগে। তার মানে যখন কোনো লোয়ার কোর্ট, তাহলে দেখো আমাদের যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো রয়েছে, এর উপরে কে রয়েছে? আমার হাইকোর্ট। হাইকোর্টের উপরে কে রয়েছে? সুপ্রিম কোর্ট। তার মানে ডিস্ট্রিক্ট কোর্টের উপরে প্রহিবিট করার রাইট কার রয়েছে? হাইকোর্টের। হাইকোর্টের উপরে প্রহিবিট করার রাইট কার রয়েছে? সুপ্রিম কোর্টের। মানে লোয়ার কোর্টের কোনো রায় পাবলিশ হওয়ার আগে যদি সুপ্রিম কোর্ট বা তার উপরের কোর্ট যদি বলে না এটা পাবলিশ করো না, তাহলে সেটা কি হয়ে যাবে? প্রহিবিশন হবে। ধরো কোনো একটা প্রবলেম নিয়ে একটা ডিস্ট্রিক্ট কোর্ট একটা রায় দিতে চলেছেন, ওনার সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেছে, ওর পক্ষে রায় যাবে, এমন সময় হাইকোর্ট বুঝতে পেরেছে না রায়টা ভুল হচ্ছে, তখন হাইকোর্ট কি পাঠাবে? তাকে প্রহিবিশনের রিট জারি করবে। রিট জারি করে বলবে না এটা পাবলিশ করো না, তোমার ভুল অ্যাজাম্পশন হচ্ছে বা ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে। তখন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কি করবে? প্রহিবিশন করবে। ক্লিয়ার প্রহিবিশনের জায়গাটা? টুইন টাওয়ারটা ডিস্ট্রয় করা হলে কি হবে? মানে এটা এর মধ্যে পড়ে নাকি এগুলো? যাই হোক, চলো আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে সার্টিওরার।
দেখো সার্টিউরার তাহলে কি বুঝলাম, যে রায় পাবলিশ হয়ে গেছে সেটাকে আটকে দেওয়া। দেখো এইটা জুডিশিয়াল, কোয়াজি জুডিশিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে তুমি অলরেডি কাজটা করে ফেলেছো, এবার এটাকে থামাতে হবে। আমি এইটা দেখো যখন নোটটা বানিয়েছিলাম তখন আমি পুরোটাই ডিপেন্ডেন্ট ছিলাম এমসিকিউর ওপরে। এমসিকিউ ঘেটে আমি পেয়েছি শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, এখন আমি এটা ঢুকেছি। বাট যখন আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে তখন দেখলাম না, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যাদেরই কোনো রায় দেওয়ার পাওয়ার রয়েছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি মানে কে রায় দিতে পারে? পার্লামেন্ট। পার্লামেন্টে সবাই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, তা পার্লামেন্ট রায় দিতে পারে, তাহলে পার্লামেন্টের রায়কেও আটকে দিতে পারে কে? সুপ্রিম কোর্ট। মাথায় আছে না ওই কি জুডিশিয়াল রিভিউ? তো এটাও কিন্তু কাইন্ড অফ জুডিশিয়াল রিভিউ, মানে তোমার রায়টাকে আমি রিভিউ করছি, হ্যাঁ কি না, তাই না? তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, জুডিশিয়াল অথরিটি, কোয়াজি জুডিশিয়াল অথরিটি সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। কি সার্টিফিকেট, তাহলে দেখো টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড, মানে তুমি, তোমাকে সার্টিফাই করছি তুমি যেটা বলেছো সেটা ভুল বলেছো। টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড। ক্লিয়ার এইটুকু? কারো কোনো অসুবিধা নেই তো? আমরা আবার পরে রিক্যাপ করছি। লাস্ট যেটাই চলে যাচ্ছি সেটা হচ্ছে কোয়ারারেন্টো। আচ্ছা কোয়ারারেন্টোর ব্যাপারটা কি? কোয়ারারেন্টো বলা হচ্ছে যে তোমার হোয়াট রাইট অর হট অথরিটি, এটা হচ্ছে তোমার কোয়ারারেন্টোর মেইন ফিচার্স। আমাদের হাইকোর্টের যিনি এখন মেইন বিচারপতি, তিনি এখন অলরেডি কিন্তু কোয়ারারেন্টো জারি করে দিয়েছে। কিসের ব্যাপারে বলতো? এসএসসির নিয়োগ 8357 না কত একটা দেখছিলাম আগের দিন ডেটা। এই 8000+ ক্যান্ডিডেটের উপরে অলরেডি কিন্তু কোয়ারারেন্টো জারি হয়ে গেছে। এটাকে কনস্টিটিউশনের ভাষায় কোয়ারারেন্টো বলে। এবার কোয়ারারেন্টো বলে তোমরা কি বুঝবে সেটা? বুঝবে না, এখন বুঝতে পারবে। কোয়ারারেন্টো মানে হচ্ছে তুমি কোন রাইট বা কোন অথরিটিতে আজকে এই সিটটা বহন করছো। তুমি যে আজকে এখানে বসে রয়েছো, তোমার কি রাইট রয়েছে, তোমার কি যোগ্যতা রয়েছে, তুমি কি লিগ্যাল রয়েছে, তাহলে তুমি তোমার কাগজপত্র দেখা হচ্ছে তুমি সত্যিকারের পরীক্ষা দিয়ে সত্যিকারের এই পোস্টটা পেয়েছো। যেমন গভর্নমেন্ট এমপ্লয়ি, যারাই গভর্নমেন্ট এমপ্লয়ি হয়েছে প্রশান্ত কুমারের মতো, তাদের উপরে কি জারি করা যায়? কোয়ারারেন্টো জারি করা যায়। হোয়াট রাইট অ্যান্ড হোয়াট অথরিটি। এবং শুধু গভর্নমেন্ট এমপ্লয়িকে তুমি চিন্তা ভাবনা করে দেখো, যদি কেউ ভুলভাল কোনো কিছু নিয়ে কাউকে চিট করে, দেখো তুমি এই যে তুমি সরকারি চাকরিতে সমান অধিকার পাবে, এটাই তোমার ফান্ডামেন্টাল রাইট। তাহলে গভর্নমেন্ট যাবে, তুমি টাকা দিয়ে সরকারি চাকরি পাচ্ছ, তাহলে সেটা তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, তা তোমার উপরে কি জারি করা হবে? কোয়ারারেন্টো। তাহলে এইগুলোর উপরে কি জারি করা হয়েছে? কোয়ারারেন্টো। গিয়ে বলবে বন্ধুদের, জানিস কোয়ারারেন্টো কি জিনিস? এটাই কোয়ারারেন্টো। কিছুই তো জানিস না তারা। তো এটাই ব্যাপার। তাহলে দেখেছো কত সুন্দর রিডটা, অথচ আমার কাছে কিন্তু সব থেকে আতঙ্কের টপিক ছিল। আমি নিজে যখন পড়াতাম তখন আমি কাইন্ড অফ রিড জানতাম না। প্রথম ব্যাচে যখন পড়াতাম আমি 100% রিড জানতাম না, আমি তোর মোটামুটি এরকম ভাবে বুঝিয়ে দিতাম, তাই এটা ইলিগাল রিটেনশন নেই। কিন্তু সত্যি অর্থে যদি দেখা যায় রিডের মধ্যে কিছুই নেই, তুমি এখন সবই পারবে, সবই পারবে। তুমি যদি কোশ্চেন করা হয়, তোমাকে আমি কোশ্চেন করছি, বলো ম্যাক্সিমাম টাইম কোনটা ইমপ্লিমেন্ট করা হয়েছে? হ্যাবিয়াস কর্পাস। সব থেকে পাওয়ারফুল ইন্ডিকেটর কি? হ্যাবিয়াস কর্পাস। এবার তুমি ভাবো এর ট্যাগলাইন কি? টু হ্যাভ দ্য বডি, টু হ্যাভ এ বডি, প্রেজেন্ট আর ফিজিক্যালি প্রেজেন্ট। তুমি দেখলেই বুঝবে। আচ্ছা ম্যান্ডামাস কোন ক্ষেত্রে? পাবলিক ডিউটি, তাহলে পাবলিক উই কি? উই অর্ডার অর কমেন্ট টু ডু সামথিং, এটা করো। আচ্ছা প্রহিবিশন কি করছে? টু অ্যাক্ট অফ স্টপিং সামথিং, তুমি দেখলেই বুঝতে পারবে। আর সার্টেরিও মানে বলাই যাচ্ছে টু সার্টিফাই, দেখো সার্টেরিও অর্থ আছে টু সার্টিফাই। আর টু অ্যাক্ট অফ সাম প্রহিবিট সামথিং, দেখো ফরবিট সামথিং, নামের মধ্যেই লুকিয়ে রয়েছে। ম্যান্ডামাস মানে তো মাথায় রাখবে পাবলিক অর্ডার, উই অর্ডার ম্যান্ডামাস। কোয়ারারেন্টো হোয়াট অথরিটি, ডব্লু রয়েছে কতগুলো, তো ডব্লু দিয়েই শুরু হবে, হোয়াট অথরিটি। তাহলে ট্যাগলাইন ক্লিয়ার। তাহলে এবার বলো, আমি যদি নাও দেখি, আমি যদি পুরো জিনিসটাকে তোমার এটাকে ডিলিটও করে দিই অ্যাপ্লিকেবল অ্যান্ড নন অ্যাপ্লিকেবলের জায়গা থেকে, তাহলে তুমি ইজিলি করতে পারবে না? বলো হ্যাবিয়াস কর্পাস কার ক্ষেত্রে ইউজ হয়? সবার ক্ষেত্রে, পাবলিক, প্রাইভেট, ইভেন জুডিশিয়াল অথরিটির উপর অ্যাপ্লিকেবল হয় না, মানে জুডিশিয়াল অথরিটি তো ওরাই তো মেইনলি দেবে, তাও যদি বলে জুডিশিয়াল অথরিটি সব কিছুর মধ্যে অ্যাপ্লিকেবল, ভুল নেই কিছু। তাহলে কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? হ্যাবিয়াস কর্পাস অল। ম্যান্ডামাস পাবলিক ডিউটি, মানে পাবলিক দ্বারা নির্ধারিত যারা, মানে পাবলিক অথরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, বাকি যা সব ক্যান্সেল, ঠিক আছে। প্রহিবিশন কি? টু ডু সামথিং, জুডিশিয়াল অ্যান্ড কোয়াজি জুডিশিয়াল, এদের ক্ষেত্রে কি হবে? জুডিশিয়াল, কোয়াজি জুডিশিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ যারা করে ফেলেছে অলরেডি সেটাকে। আর কোয়ারারেন্টো মানে গভর্নমেন্ট এমপ্লয়, কিছুই নেই। ফলে এগুলো আমি এত কষ্ট করে মুখস্থ করতাম, এটা মুখস্থ করার কোনো দরকারই নেই, ইজিলি জিনিসটাকে করা যায়। আর এটা তো আমরা বললামই ইম্পর্টেন্ট ইনফরমেশন কি বলা হয়েছে, ক্লিয়ার।
তাহলে চলো একবার রিক্যাপ করে নিই আমরা কি কি করলাম। চলো সুপ্রিম, এটা আমরা যেটা পড়ছি রিটস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, বলো এটা কেন পড়ছি? ফর দ্য প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটের প্রোটেকশন নিয়ে কত জায়গায় কথা বলা হয়েছে? 4টে আর্টিকেলে কথা বলেছে। আর্টিকেল নাম্বার 13, দ্যাট মিনস জুডিশিয়াল রিভিউ। পার্লামেন্ট বা ল মেকাররা যে ল তৈরি করছে সেটা যদি কোনো কারণে ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, তাহলে সুপ্রিম কোর্ট এই জুডিশিয়াল রিভিউর মাধ্যমে লটাকে ইনভ্যালিড ঘোষণা করতে পারে। আমি আগের দিন তোমাদের বলেছিলাম আমরা পরবর্তীকালে মেন্সে পড়বো ডক্ট্রিন অফ সিভারেবিলিটি অ্যান্ড ডক্ট্রিন অফ ইক্লিপস। এই দুটো হচ্ছে সব থেকে পারফেক্ট জুডিশিয়াল রিভিউর উদাহরণ, ঠিক আছে। নেক্সট আর্টিকেল 359, যেখানে বলা হয়েছে ইমার্জেন্সি কন্ডিশন ছাড়া অন্য কোনো সিনারিওতে ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করা যায় না। নেক্সট আর্টিকেল হচ্ছে 32, সুপ্রিম কোর্টের রিট জারি, অ্যান্ড 226 হচ্ছে হাইকোর্টের রিট জারি, ঠিক আছে। আমরা এরপরে পড়েছি যে আর্টিকেল 32 অ্যান্ড 226-এ কি কি বলা হয়েছে। ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করলে আর্টিকেল 32-এর মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিতে পারে, আর্টিকেল 226-এর মাধ্যমে হাইকোর্ট প্রোটেকশন দিতে পারে, অ্যান্ড 5টা রিট জারি করতে পারে, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টেরিও অ্যান্ড করারেন্টো, তাই তো। এবার কথা হচ্ছে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন 32 অ্যান্ড 226, এটা আমরা পড়লাম। 32 অ্যান্ড 226, আর্টিকেল 32 ডিল করছে সুপ্রিম কোর্ট নিয়ে, এটা ডিল করছে হাইকোর্ট নিয়ে। দেখো আর্টিকেল 32 ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইট, কারণ ফান্ডামেন্টাল রাইট 12 থেকে 35 নিয়ে ডিল করছে, 32 ওর মধ্যেই পড়ছে, তাহলে 32 ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইট। তাই আর্টিকেল 32-এর মাধ্যমে সুপ্রিম কোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটের উপরে রিট জারি করতে পারে। আর 226 হাইকোর্ট কি করতে পারে? ফান্ডামেন্টাল রাইট অ্যাজ ওয়েল অ্যাজ লিগ্যাল রাইটের উপরে রিট জারি করতে পারে। একটা মাত্র কেসে হাইকোর্টের পাওয়ার সুপ্রিম কোর্ট থেকে বেশি, সেটা রিট জারির ক্ষেত্রে, সেটা আমরা এখানে দেখলাম। নেক্সট আমরা পড়লাম হোয়াট ইজ হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস মানে কাউকে যদি ইললিগালি ডিটেন করা হয় তাহলে তার এগেইনস্টে সে অথবা তার ফ্যামিলি অথবা তার বন্ধু যে কেউ তার পক্ষে হ্যাবিয়াস কর্পাসের রিট জারি করতে পারে। তো এর যে ট্যাগলাইন সেটা কি? টু হ্যাভ এ বডি, টু হ্যাভ দ্য বডি প্রেজেন্ট অর ফিজিক্যালি প্রেজেন্ট। ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়েছে এবং এটা সব থেকে পাওয়ারফুল ইন্ডিকেটর, যাকে বলা হয় লোয়ার অফ পার্সোনাল ফ্রিডম। কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ক্লিয়ার। দেখো ম্যান্ডামাস মানে কি লাগবে? একটা পাবলিক ডিউটি লাগবে। পাবলিক ডিউটি মানে হচ্ছে যদি যারা পাবলিক ডিউটি পালন করছে, তারা যদি কোনো কারণে পাবলিক ডিউটি পালন করতে অস্বীকার করে, তাহলে তাদের এগেইনস্টে কি করা হতে পারে? যে রিট জারি করা হবে সেটা কি? ম্যান্ডামাস। যেটার হচ্ছে উই অর্ডার অ্যান্ড কমেন্ট। উই অর্ডার মানে কারা? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। উই অর্ডার অ্যান্ড কমেন্ট কার কার উপরে অ্যাপ্লিকেবল? পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? প্রাইভেট। শুধুমাত্র গভর্নর প্রেসিডেন্টকে মাথায় রাখতে হবে। প্রহিবিশন অ্যান্ড সার্টেরিও কথাটার অর্থ কি? প্রহিবিশন আর সার্টেরিও দুটো জিনিস। একটা হচ্ছে তুমি যদি রায় পাবলিশ না করে ফেলো তাহলে তোমাকে টু অ্যাক্ট অফ ডুইং সামথিং স্টপ, এটা করা হচ্ছে, সেটা হচ্ছে প্রহিবিশন। সার্টেরিও মানে তুমি অলরেডি করে ফেলেছো, টু সার্টিফাই, এটাকে ঠিক করো, এটা যা করে ফেলেছো ভুল করে সেটাকে ঠিক করো, টু সার্টিফাই। এটা কি প্রহিবিশন? কি পুরো জুডিশিয়াল বা কজুডিশিয়াল অথরিটির ক্ষেত্রে, আর কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? বাকি যারা তারা রয়েছে। আর এখানে কাদের ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেবল? অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিয়াল, কজুডিশিয়াল সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, তাই তো। আর নেক্সট হচ্ছে তোমার করারেন্টো। করারেন্টো মানে কি? হোয়াট অথরিটি বা হোয়াট রাইট, মানে তুমি কোন অধিকারে আজকে এই পোস্টটা হোল্ড করছো, কোন অধিকারে, হোয়াট রাইট, হোয়াট অথরিটি। তাহলে তোমাকে যদি বলা হয় সুপ্রিম কোর্ট যে তুমি আজকে ডব্লিউবিসিএস অফিসার হয়েছো, তুমি দেখাও, তুমি তোমার যেমন মাঝে একবার এসএসসি তে নিয়োগ করেছিল না, যে তোমাদের যে লিস্টে নাম উঠেছে সেই লিস্টটা নিয়ে আসো। সবার ছোটাছুটি বেড়ে গেছে, 10 বছরের আগে লিস্ট আমি কোথায় পাবো? বললো তাহলে তোমার লিস্টে নাম রয়েছে তবেই তো তুমি চাকরি পেয়েছো। সেই জন্য যদি তুমি সেটা না দেখাতে পারো তাহলে তোমার গল্প শেষ। এটা হচ্ছে তোমার করারেন্টো, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার রিট নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো? ঐশিক বুঝতে পেরেছো করারেন্টোটা? তাহলে এটা এন্ড করে দিচ্ছি তাহলে আপাতত এই রেকর্ডিংস।